আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাই স্কুল ইংলিশ বাই এমএম। আমাদের গত ভিডিওতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু ভার্বের রূপ এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে আসবে। এই ভিডিওটা দেখার পূর্বে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র 6টা নিয়মের মাধ্যমে আমরা পুরো রাইট ফর্ম অফ ভার্বটাকে আয়ত্ত করে ফেলতে পারি। আমি তোমাদের 100% কথা দিতে না পারলেও এটুকু বলতে পারি যে তোমরা 95% এই 6টা রুলের মাধ্যমে অবশ্যই পরিবর্তন করতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমাদের রুলগুলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার রুলে আছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা যেটা গত ভিডিওতে দেখেছি, টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের অংশ যেটা একটা। টু বি ভার্বের পরে কি কি বসে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় অথবা টু বি ভার্বের পরে ভার্ব ট্রি বসে। তাহলে টু বি ভার্ব যখন থাকবে কোনো গ্যাপের আগে, রাইট ফর্ম অফ ভার্বে যখন আমরা গ্যাপটা ফিলিং করব, তার আগে যখন কোনো টু বি ভার্ব থাকবে তখন আমরা এই দুইভাবে চিন্তা করব যে হয় আমাকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, না হলে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব ট্রি বসাতে হবে। এখন কখন আমরা কোনটা করব? যখন টু বি যখন সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স হবে এবং তখন আমরা আইএনজি যুক্ত করব। আর যখন সেন্টেন্সটা প্যাসিভ হবে তখন আমরা ভার্ব ট্রি যোগ করব। তাহলে অ্যাক্টিভ আমরা কি করে বুঝবো? কর্তা বা সাবজেক্ট নিজে কাজ করলে, কর্তা বা সাবজেক্ট যদি ওই কাজটা সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে নিজে সম্পন্ন করে তখন সেটা অ্যাক্টিভ হবে এবং সেখানে আমরা আইএনজি যোগ করব। আর কর্তা বা সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে আমরা ভার্ব ট্রি যোগ করব। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। এক্সাম্পল দেখো, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। প্রথম সেন্টেন্সটা আছে সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল এবং দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তাহলে এই যে সুগার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ইম্পোর্ট হচ্ছে মেইন ভার্ব, আর এখানে গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ইম্পোর্ট হচ্ছে মেইন ভার্ব। এখন শিক্ষার্থীরা, এই যে সাবজেক্টের পরে আমরা এখানে ইজ দেখতে পাচ্ছি এবং পরবর্তী সেন্টেন্সে গভর্নমেন্টের পরেও এখানে ইজ দেখতে পাচ্ছি। তার মানে এই সেন্টেন্সে এই যে গ্যাপের আগে টু বি ভার্ব আছে। এখন টু বি ভার্বের আমাদের কয়টা নিয়ম? টু বি ভার্ব থাকলে আমরা হচ্ছে আইএনজি যোগ করব এবং আর কি করতে পারি? ভার্ব ট্রি নিয়ে আসতে পারি। এখন আমরা চিন্তা করব যে কর্তা নিজে এই ভার্বের কাজটা করছে কি না। এখানে সুগার, এই ইম্পোর্ট অর্থ হচ্ছে আমদানি করা। সুগার কি আমদানি করার কাজটা করছে? সুগার কি নিজেকে আমদানি করতে পারে? না, পারে না। সুগার আমদানি করার কাজটা করছে না। আর হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট গভর্নমেন্ট কি ইম্পোর্ট করার কাজটা করছে? সরকার কি আমদানি করার কাজটা করছে? হ্যাঁ, সরকার চিনিটা আমদানি করার কাজটা করছে। তাহলে এখানে হচ্ছে এখানে কর্তা নিজের কাজ নিজে করছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এজন্য আমরা এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। তাহলে কি হবে? গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। আর এইটা কি হবে? সুগার ইজ, এটার ভার্ব ট্রি হবে ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। এরপর দেখো শিক্ষার্থীরা, আমরা 1 নাম্বার রুলটা বুঝলাম। আমাদের 6টা রুলের 2 নাম্বার রুলটা এখন আমরা দেখব। কি আছে এখানে? মডাল অক্সিলারির কথা বলা আছে। মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে মডাল অক্সিলারি যদি থাকে তাহলে এর পরে আমরা ভার্ব 1 বসাবো
এরপর দেখো মডাল অক্সিলারির পরে যদি বি থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব থ্রি বসাবো। মডাল অক্সিলারির পরে যদি হ্যাভ থাকে তাও আমরা কি বসাবো? ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন উদাহরণের সাহায্যে আমরা দেখি, দে মাস্ট ফলো দ্য রুলস অফ বিহেভ। এখানে এই যে মাস্ট শব্দটা আছে, মাস্ট একটা মডাল অক্সিলারি ভার্ব, এজন্য মাস্টের পরে এখানে বি বা হ্যাভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, এখানে সরাসরি একটা ভার্ব বসাতে হবে আমাদের। তাহলে আমরা যে রুলে পড়লাম যে মডাল অক্সিলারির পরে ভার্বটা কি হবে? ভার্ব অন হবে। এজন্য কি হবে? দে মাস্ট ফলো দ্য রুলস অফ বিহেভ, ফলোই বসে যাবে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য রুলস অফ বিহেভ মাস্ট বি ফলো। তাহলে মাস্টের পরে এখানে কি আছে? একটা বি আছে, মাস্ট বি। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কি করব? রুল অনুযায়ী মডাল প্লাস বি প্লাস ভার্ব থ্রি, আমরা ফলোর ভার্ব থ্রি করব। ফলোর ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ফলোড। এরপর দেখো, ইউ মে হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল। এখানে একটা মডাল অক্সিলারি ভার্ব, এবং এরপরে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি। তাহলে এখানে রুল কি ছিল? মডালের পরে হ্যাভ থাকলেও কি হবে? ভার্ব থ্রি হবে। তাহলে হবে ইউ মে হ্যাভ, হেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে হার্ড, ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল। দেখো শিক্ষার্থীরা, অক্সিলারি টু বি ভার্ব আমরা দেখলাম এবং মডাল অক্সিলারি দেখলাম। এখন বাকি থাকছে আমাদের টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। সেটা আমাদের রুল থ্রির মধ্যে চলে এসেছে। কি আছে? টু ডু ভার্ব যদি আসে তাহলে এখানে আমরা কি বসাবো? ভার্ব ওয়ান বসাবো। এবং টু হ্যাভ ভার্ব যদি আসে তাহলে ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল বসাবো। চলো একটা উদাহরণের সাহায্যে দেখি। She did not phone me last night. তাহলে এখানে did not আছে, did notটা একটা টু ডু ভার্ব। এটা did not হতে পারে, does not হতে পারে, do not হতে পারে, যা কিছুই আসুক না কেন এরপরে এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে আসে তাহলে এরপর ভার্বটা কি হবে? ভার্ব ওয়ান বসবে বা ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ফোন আছে, ফোনই আমরা ব্যবহার করব। এরপর দেখো ভার্ব, রূপা হ্যাজ হার মিল, অথবা রূপা হ্যাড, এখানে টেকও হতে পারতো, টেক হার মিল। তাহলে আমরা রূপা হ্যাডটা একটা কি? হ্যাভ ভার্বের মধ্যে, হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে এই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করব বা ভার্ব থ্রি করব। তাহলে হ্যাজের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, অথবা যদি এখানে টেক থাকতো তাহলে সেটার পাস্ট পার্টিসিপল আমরা দিতাম টেকেন। এখানে যদি টেক শব্দটা থাকতো তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল লিখতাম টেকেন। এরপর 4 নম্বর রুলটা দেখো, প্রিপোজিশন দিয়ে। যদি গ্যাপের আগে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন কোনগুলো? অন, বাই, ফর, এগেনস্ট, অ্যাবাউট, আফটার, ইন, ফ্রম, বিফোর, অ্যাট, অ্যারাউন্ড, অ্যাবভ, অফ, ডিউরিং, উইথ, উইদাউট, আন্ডার ইত্যাদি। এগুলো সব কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশন যদি গ্যাপের আগে থাকে তাহলে আমরা প্রিপোজিশনের পরে কি দিব? ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এরপর দেখো প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু যদি টু প্রিপোজিশন আসে তাহলে টুর পরে আবার আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। তাহলে আমরা এইটা মনে রাখবো, টু বাদে বাকি সবগুলো প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, কিন্তু শুধুমাত্র টুর পরে আমাদের ভার্ব ওয়ানটা আসবে। কিন্তু সেক্ষেত্রেও আবার কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম আছে, যেমন সেন্টেন্সের মধ্যে যদি উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু ইত্যাদি থাকে তখন আবার ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। এখানে দেখো শেষে কিন্তু টু শব্দটা আছে, কিন্তু এটা পুরো একটা ফ্রেজ। এই ফ্রেজ ধরে যদি তোমরা কোথাও দেখতে পাও তাহলে এই টুর জন্য কিন্তু তোমরা ভার্ব ওয়ান ব্যবহার করবে না। যদি উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু এগুলো যদি থাকে তখন ভার্বের সঙ্গে আবার আইএনজি যুক্ত করতে হবে।
তাহলে শুধুমাত্র টু থাকলে আমরা ভার্ব ওয়ান দিব, আর বাকি যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি দিব, আর এই ফ্রেজগুলো আসলেও ভার্বের সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করব। এখন উদাহরণ দেখো, ফর বাই এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। তাহলে ফর একটা প্রিপোজিশন, এরপরে গ্যাপে আছে বাই, তাহলে বাইয়ের সঙ্গে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। ফর বাইং এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। এরপর দেখো, টু বাই এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। তাহলে টু, শুধুমাত্র টু যদি থাকে তাহলে এইটাকে আমরা ভার্ব ওয়ানে রাখবো, টু বাই এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। এরপর দেখো, উইথ এ ভিউ টু বাই এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। এই যে টু আছে এখানে গ্যাপের আগে, কিন্তু তার আগে উইথ এ ভিউ টু আছে, এজন্য আমরা বাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করব, উইথ এ ভিউ টু বাইং এ পেন শি ওয়েন্ট টু মার্কেট। শিক্ষার্থীরা, আমরা আমাদের এবার 5 নাম্বার রুলে চলে আসলাম। 5 নাম্বার রুলটা একদম সহজ, যে সাধারণ নিয়ম যেটা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন যদি থাকে এ বক্স, এ বক্সের পরে যদি ভার্ব বসাতে হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে। কিন্তু যদি থাকে দি বক্সেস, বাক্সগুলো, তাহলে এরপরে কি আসবে? এরপরে একটা ভার্ব আসলে সেটা প্লুরাল হবে। কিন্তু এখানে দেখো আবার ইচ, এভরি, এনি, নো, নাথিং, নান, আইদার, নাইদার, অন, এই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার ব্যবহার করব। তোমরা মনে রাখবে কি করে? দেখো, আমি তিনটা শব্দের নিচে দাগ দিয়ে দিয়েছি যেন তোমরা মুখস্থ করতে পারো সহজে। ইচ, এভরি, এনি, নো, নাথিং, নান, আইদার, নাইদার, অন, এই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে আসে তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন এভরি ম্যান ওয়ান্ট সাকসেস, তাহলে এখানে কি হবে? এভরি যুক্ত আছে এখানে সাবজেক্টে, এজন্য ওয়ান্টের পরে এস বাই এ যুক্ত হবে, ওয়ান্টস, এভরি ম্যান ওয়ান্টস সাকসেস। এরপর আমাদের রাইট ফর্ম অফ ভার্বের 6টি গুরুত্বপূর্ণ নিয়মের সব শেষের রুল 6 নাম্বার রুলে আমরা দেখি। 6 নাম্বার রুলে দেখো, আমি তোমাদের জন্য লিখেছি কো-রিলেটিভ কনজাংশন। এই কনজাংশনটার নাম কি? কো-রিলেটিভ কনজাংশন। কো-রিলেটিভ তোমরা দেখে বুঝতে পারছো যে একটার সাথে আরেকটা যুক্ত থাকবে এমন, যেমন নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর। এগুলোকে আমরা আরও ঝুলন্ত কনজাংশন বলতে পারি। এগুলোর নাম আমরা কি বলতে পারি? ঝুলন্ত কনজাংশন, যাদের ভার্ব তাদের প্রতিবেশী অনুযায়ী বসে। প্রতিবেশী বলতে কি বোঝায়? আমাদের আশেপাশে যারা আমাদের সাথে বাস করে, আমাদের থেকে অনেক দূরে বাস করে, এমন তো কাউকে আমরা প্রতিবেশী বলি না। আমাদের বাড়ির পাশে বাস করে এমন কাউকে আমরা কি বলি? প্রতিবেশী বলি। এখন দেখো, বলেছে কি ঝুলন্ত কনজাংশনগুলো ভার্ব তাদের প্রতিবেশী অনুযায়ী বসবে। যেমন এখানে উদাহরণ দেখো, আইদার রুমি অর হার ব্রাদার বি ব্রিলিয়ান্ট। তাহলে এই যে বি, এখানে যে ভার্বটা আছে এর প্রতিবেশী সাবজেক্ট কোনটা? এই রুমি নাকি হার ব্রাদার? অবশ্যই হার ব্রাদার। হার ব্রাদারটা ভার্বের পাশে আছে আর রুমিটা অনেক দূরে আছে, এজন্য এখানে প্রতিবেশী সাবজেক্ট হার ব্রাদার। তাহলে হার ব্রাদার অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। যেহেতু হার ব্রাদার সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ইজ। আর পরেরটা দেখো, আইদার রুমি অর হার ফ্রেন্ডস বি ব্রিলিয়ান্ট। তাহলে এর প্রতিবেশী সাবজেক্ট কী আছে? হার ফ্রেন্ডস। তাহলে আমরা হার ফ্রেন্ডস অনুযায়ী পরিবর্তন করব। তাহলে কি দিব? আর। হার ফ্রেন্ডস যেহেতু প্লুরাল সেহেতু আমরা এখানে আর ব্যবহার করব। আর নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও সেম নিয়ম, নট অনলি বাট অলসো। বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্বটা পরিবর্তন হবে। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, যে বোথ আর অ্যান্ড। বোথ অ্যান্ডের দুটোই যদি সিঙ্গুলার হয় বা দুটোই প্লুরাল, যাই হোক না কেন সাবজেক্ট, ভার্ব সবসময় কি বসবে? প্লুরাল বসবে। সবসময় ভার্বটা প্লুরাল বসবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আশা করব তোমরা এই 6টা সহজ নিয়মের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ।